সুপ্রিম কোর্টে রাজ্যের ডিএ মামলার শুনানি শেষ, রায় ঘোষণা হবে পরে। রাজ্যের দেওয়া ডিএ কেন্দ্রের উপর নির্ভরশীল নয়, এই মর্মে আদালতে সওয়াল করেছে রাজ্য। আরো বিস্তারিত আমরা জানবো, কথা বলবো। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। বিজেন্দ্র, কি হলো আজ কোর্টে? সুব্রজি, দেখো, আজকে যখন কোর্ট 2টার সময় বসেছিল তখনও বিচারপতিরা স্পষ্ট করে দিয়েছিলেন যে আজকে তারা হিয়ারিং কমপ্লিট করবেন। কপিল সিবলের আসতে কিছু দেরি হচ্ছিল, কিন্তু তারা অপেক্ষা করলেন যে কপিল সিবল যখন আসবেন রাজ্যের তরফ থেকে, তারা রাজ্যের বক্তব্যটা আগে শুনতে চাইছেন। কপিল সিবল 3:15 পর একটু এলেন এবং তারপরে তিনি রাজ্যের তরফ থেকে যে আপত্তির কথা ওগুলো রয়েছে, কেন তারা কেন্দ্রীয় হারে ডিএ দিতে পারেন না, কেন সব রাজ্যকে একই হারে ডিএ দেওয়া সম্ভব না, পশ্চিমবঙ্গের পরিস্থিতি কি রয়েছে, সেসব তিনি তুলে ধরলেন এবং বললেন কি এইভাবে বাধ্য একটা রাজ্যকে করতে পারে না সেন্ট্রাল রুল বা সেন্ট্রাল ইনফ্লেশন রেট দেখিয়ে একটা স্পেসিফিক রেট দিয়ে দেওয়ার জন্য। আপত্তি করা হলো বিকাশ ভট্টাচার্য এবং বাকি আইনজীবীরা যারা ছিলেন কর্মচারীদের তরফ থেকে, তারা জানিয়েছেন কি রাজ্য সরকার নিজের আইনই মানছেন না। 2010 সালে যে আইন তারা মানছিলেন, 2010 সালের পর থেকে হঠাৎ করে তারা ডিএ রুলটা মানছেন না। সেক্ষেত্রে এটা তাদের বক্তব্যটাকে ট্রাইব্যুনালও সমর্থন করেছে, হাইকোর্টও তারা জয়ী হয়েছেন এবং সুপ্রিম কোর্টেও তারা আশা করছেন কি সেই নিয়মটাই যেন এখানে হোল্ড করে। দুপক্ষের বক্তব্য আজকে শেষ হয়েছে, বাকিদেরকেও সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে 2 সপ্তাহের মধ্যে লিখিতভাবে তাদের যা বক্তব্য আছে তারা জমা দেবেন এবং তারপরে 1 সপ্তাহের মধ্যে রাজ্য সরকার সেটা জবাব দেবে। 3 সপ্তাহ পর যা সাবমিশন আছে 3 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। আজকে হিয়ারিং কমপ্লিট হয়ে গেছে, অর্ডার রিজার্ভ করে নিয়েছে সুপ্রিম কোর্ট। এখন দেখতে হবে কবে তারা অর্ডার দেবেন। তবে আইনজীবীরা আশা করছেন কি দুর্গাপুজোর আশেপাশে হয়তো সুপ্রিম কোর্টের অর্ডার আসতে পারে ডিএ নিয়ে। একেবারে অনেক ধন্যবাদ বিজেন্দ্র তোমায়। অর্থাৎ দুর্গাপুজোর আগে সত্যি রাজ্য সরকারি কর্মীদের মুখে হাসি ফুটবে কিনা এই নির্দেশের পর সেটা বোঝা যাবে। আপাতত রায় ঘোষণা স্থগিত রাখা হয়েছে। শুনানি শেষ হয়ে গেছে সুপ্রিম কোর্টে রাজ্যের ডিএ মামলার। রাজ্যের দেওয়া ডিএ কেন্দ্রের উপর নির্ভরশীল নয়, এই মর্মে আজকে আদালতে রাজ্যের তরফে সওয়াল করা হয়েছে। বিভিন্ন রাজ্য বিভিন্ন হারে ডিএ দেয়, যদি ডিএ নিয়ে কোনো নির্দেশ দেওয়া হয় তবে সব রাজ্যকে তা মানতে হবে। সুপ্রিম কোর্টে এইভাবে সওয়াল করেছে রাজ্য। 2010 সাল পর্যন্ত একভাবে চলেছে পশ্চিমবঙ্গ, তারপর রাজ্য সরকারের মনোভাব পাল্টে গিয়েছে। সওয়াল করেছেন কর্মচারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। অর্থাৎ সওয়াল জবাব দুপক্ষের শোনার পরে শুনানি পর্ব শেষ হয়েছে, চূড়ান্ত শুনানি পর্ব হয়ে গেছে, কিন্তু রায় কি হবে সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে। আপাতত সেই রায়দান স্থগিত রয়েছে। সব থেকে বড় প্রশ্ন এটাই যে দুর্গাপুজোর আগে কোনো ইতিবাচক কোনো রায় কি কর্মচারীদের পক্ষে আসবে? হাসি কি ফুটবে সুপ্রিম কোর্টের রায়ের ফলে? সেই রায়ের দিকেই তাকিয়ে রয়েছেন সকলে। এই সংক্রান্ত ডিএ মামলা সংক্রান্ত শুনানি শেষ হয়েছে, তবে রায়দান আপাতত স্থগিত রয়েছে। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সৌভিক, কোর্টে কি হলো, কবে নাগাদ এই রায় আসতে পারে, যেখানে এটা জানা যাবে যে শারদীয়ার কোনো উপহার কর্মচারীরা, সরকারি কর্মচারীরা পাচ্ছেন না? দেখো, রায়দান কবে করা হবে সেই বিষয়টা এখনো পর্যন্ত নিশ্চিত নয়। তার কারণ হলো এই ধরনের বড় মামলার ক্ষেত্রে মাননীয় বিচারপতিরা শুনানি শেষ হলে তারপর রায়দান স্থগিত রাখেন। এখন আজকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ অনুযায়ীও আজকের এই মহার্ঘ ভাতা মামলার যে রায়দান সেটা স্থগিত রাখা হয়েছে। 2 সপ্তাহের মধ্যে সমস্ত পক্ষ তাদের যে বক্তব্য এতদিন তারা পেশ করেছেন সেটা লিখিত আকারে সুপ্রিম কোর্টের কাছে পেশ করবেন। কিন্তু মূল যেটা বিষয় আজকে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা বলেছেন, আর সেটা হচ্ছে এআইসিপিআই বা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এটা কিভাবে নির্ধারণ করা হয়, পশ্চিমবঙ্গ সরকার এটা কিভাবে নির্ধারণ করে, সেই প্রশ্ন মাননীয় বিচারপতিরা তুলেছেন। তার কারণ মাননীয় বিচারপতিরা মনে করছেন যে এটা যদি এক একটা রাজ্য তারা যদি এক একভাবে এটাকে নির্ধারণ করে, সেক্ষেত্রে এটা হতে পারে যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে পদ্ধতিতে গণনা করা হবে সেখানে টাকার যে অঙ্ক দাঁড়াবে সেটা অন্য রাজ্য গণনা করলে সেটা পশ্চিমবঙ্গের থেকে কমও হতে পারে। ফলে তারা এই বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্ট তার যে একটা সেই প্রশ্ন তারা রেখেছেন। ফলে সব মিলিয়ে এই মামলার ক্ষেত্রে আজকেও রাজ্য সরকারের বক্তব্য ছিল যে এই যে মহার্ঘ ভাতা সেটা কি হারে দেওয়া হবে, সেটা কিন্তু একেবারে ভৌগোলিক অবস্থান, সেখানকার জিনিসপত্রের কি মূল্য রয়েছে, তার পারিপার্শ্বিক কি পরিস্থিতি রয়েছে তার উপর নির্ভর করে হয়। ফলে আজকেও রাজ্য সরকারের তরফ থেকে এই আবেদন করা হয় যে মহার্ঘ ভাতার বিষয়টা রাজ্যের ওপর ছাড়া হোক এবং তারা এই সিদ্ধান্ত গ্রহণ করবেন যে কোন পদ্ধতিতে এবং কি হারে এই মহার্ঘ ভাতা সরকারি কর্মচারীদের মধ্যে দেওয়া হবে। ফলে তুমি বুঝতেই পারছো যে এই যে মামলা দীর্ঘদিন ধরে কলকাতা হাইকোর্ট তারপরে সুপ্রিম কোর্টের কাছে বিচারাধীন রয়েছে। মাননীয় বিচারপতিরা এই মামলাতে এই নির্দেশও দিয়েছিলেন যে এক্ষুনি 25% মহার্ঘ ভাতা কমপক্ষে দিয়ে দেওয়া হোক
এবং তারপরে বাকি বিষয়টা এই মামলা এগোলে বাকিটা পরে নির্ধারণ হবে। কিন্তু তুমি জানো যে সরকারের তরফ থেকে সেই সময় এই আবেদনও করা হয় সুপ্রিম কোর্টের কাছে যে আপাততভাবে তারা এই যে 25% মহার্ঘ ভাতা রয়েছে সেই মহার্ঘ ভাতা দেওয়ার সময়সীমাটা যেন বাড়ানো হয়, সুপ্রিম কোর্ট যেন সেটা বাড়ায়, সেই আবেদন তারা সুপ্রিম কোর্টের কাছে করেছিলেন। এবং তারা এটাও বলেছিলেন যে এই যে 25% অর্থের কথা সুপ্রিম কোর্ট বলেছে বা মহার্ঘ ভাতার কথা সুপ্রিম কোর্ট বলেছে, সেই মহার্ঘ ভাতা তারা চান সুপ্রিম কোর্টের কাছে জমা রাখতে। তার কারণ এই মামলার ফলাফল বা এই মামলার যে রায় সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হবে সেটা যদি সরকারের পক্ষে যায় সেক্ষেত্রে এই 25% কর্মচারীদের থেকে উদ্ধার করা পরবর্তী ক্ষেত্রে হয়তো অসম্ভব হয়ে দাঁড়াবে। এবং সেই কারণেই তারা এই সওয়াল রেখেছিলেন। ফলে আজকে শুনানি শেষ হয়েছে, মনে করা হচ্ছে যখন এটা সুপ্রিম কোর্টের তরফ থেকে যে রায় আসবে তারপরে বাকি বিষয়টা পরিষ্কার হবে। ধন্যবাদ সৌভিক।